সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশরামস জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামের এক ব্যক্তি। তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায়। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার। সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যত্যয় দেখি না, মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব। তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন মন্ত্রী সমরে দল করিম কালো টাকারে সাদা করছেন উনি। তাও মন্ত্রী হওয়ার আগে 10 তলা একটা বাড়ি আছে ওনার, যেটার নির্মাণ ব্যয় হয়েছে 15 কোটি টাকা। তোপকানা রোডে 2টি অফিস পেয়ে তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক। তারপর রাজধানীতে 4 শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা। আপনার পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে। পিরোজপুরে আছে ওনার নাজিরপুরা আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করে দল করি। কিন্তু আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে, এত জায়গা থাকার পরও, সম্পদ থাকার পরও, ঢাকা শহরে এরকম 2-3টা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার 1 মাস 2 দিনের মধ্যে আবার রাজুক থেকে প্লট বরাদ্দ নিছেন। তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষ। ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে 1962 সালে। 71 সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র 9 বছর। 9 বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই, কারণ আমার মেয়ের বয়স 9। এই মেয়েকে এখন স্কুলে পাঠাইতে গেলে একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয়। তাহলে আমি কোনো মিলাইতে পারতেছি না যে 9 বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ দরকার, কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে যারা, তাদেরও বিচারের জন্য যদি ব্যবস্থা না হয় সেটাও কিন্তু এক প্রকার দায় মুক্তি তাদের জন্য হয়ে যায়। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 একটি সম্পর্ক প্রশ্ন করুন। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী তিনি হচ্ছেন গিয়ে আমাদের মাননীয় মন্ত্রী সমরেজাউল করিম। গিয়ে আমার জন্য একটি আইডল, আদর্শের জায়গা বলতে পারেন। আমি ওনাকে আদর্শ হিসাবে মনে করি এবং মনে করতাম আগে থেকে। ওনার কথা শুনলে আমার কাছে মনে হতো আমি হা করে তাকিয়ে থাকতাম যে এত সুন্দর কথা বলেন এবং আমি ওনার মতোই হতে চাইতাম। কিন্তু আজকে যখন দেখলাম যে একটা নিউজ আসছে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, সমকালে একটা নিউজ আসছে। এই নিউজটা পড়ার পর আমার কাছে, এই সমকালের নিউজটা আমার কাছে পড়ার পর আমার মনে হয়েছে যে দুই একটা কথা আমার মনে হয় বলা উচিত। কারণ আমি একটা কথা যে একটা বিশ্বাস করি যে আমি বঙ্গবন্ধুর সৈনিক, যেখানেই দুর্নীতি কোনো গন্ধ পাই, যেখানেই মানে মানুষের টাকা বা মানুষের টাকা নষ্ট হয় এরকম জিনিস পাই, আমি তারাই যাই, জীবনের যত ঝুঁকি থাকুক না কেন। যে এই রিপোর্ট অনুযায়ী দেখলাম এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে 1962 সালে। 1962 সালে উনার জন্ম হয়ে থাকলে উনি মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করতেছেন, উনার সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধার। এবং উনি 71 সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র 9 বছর। 9 বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই। তাহলে আমি কোনো মিলাইতে পারতেছি না যে 9 বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন, এটা আমার কোনোভাবে মিলতেছে না। প্রথম প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে দেখেন, উনি দেখলাম রিপোর্ট অনুযায়ী কালো টাকারে সাদা করছেন উনি, তাও বলতে হওয়ার আগে। আচ্ছা ধরে নিলাম যে ওনার টাকা আছে, অনেক টাকা আছে, উনি স্বনামধন্য আইনজীবী। এখন কালো টাকারে তিনি সাদা করেন, তার পক্ষে কিন্তু উনার মন্ত্রণালয়ে যত মানুষ দুর্নীতিবাজ আছে, যারা কালো টাকার মালিক, তাদেরকে তো নৈতিকভাবে উনি কোনো কথাই বলতে পারেন। উনি নিজেই তো কালো টাকার মালিক ছিলেন, যেখানে উনি সাদা করছেন, এই রিপোর্ট অনুযায়ী এখানে স্পষ্ট আছে। এরপরে আমি আপনাদেরকে আরো জিনিস দেখাইতে চাই। আশ্চর্য লাগে যে একটা মানুষ, উনি নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক গণিত, ওনার সম্পদের হিসাবটা আমি একটু এখান থেকে আপনাদের কাছে পড়তে চাই। যে ওনার থেকে রাজুকের 854 নম্বর দাগে হচ্ছে গিয়ে 10 তলা একটা বাড়ি আছে, ওনার নির্মাণ ব্যয় হয়েছে 15 কোটি টাকা। তোপকানা রোডে ওনার হচ্ছে গিয়ে 2টি অফিস পেয়ে তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক। তারপর রাজধানীতে 4 শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা। কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে। পিরোজপুরে আছে ওনার নাজিরপুরা আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরেজাউল করিম। যে উনি হয়তো অনেক ধনী হইতে পারেন, ওনার এই জায়গা সম্পত্তি থাকতে পারে, এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে, এত জায়গা থাকার পরও, সম্পদ থাকার পরও, ঢাকা শহরে এরকম 2-3টা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার 1 মাস 2 দিনের মধ্যে আবার রাজুক থেকে প্লট বরাদ্দ নিছেন। তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের, কত টাকা হইলে মানে এটা তো হচ্ছে এই বরাদ্দ তো নিবে যারা হচ্ছে গিয়ে ধরেন হয়তো পেয়নি, উনি কিছু করেন নাই, কিন্তু এত জায়গা সম্পত্তি থাকার পরও একটা মানুষের আবার এই জায়গা নিতে হয়। এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা কঠিন বাস্তবতা। আমি এই রিপোর্টটা এখনো বিশ্বাস করতে চাই না, এখনো আমার আইডল। আমি মনে করি উনার যেভাবে উনি কথা বলেন আমি এখনো বিশ্বাস করতে চাই। আমি বিশ্বাস করি উনি এই সমকালের যতগুলা লেখা আসছে
এইটার একটা প্রতিবাদ দিবেন অথবা এদের বিরুদ্ধে মামলা করবেন যদি এই কথাগুলো সত্যি হয়ে না থাকে। আর যদি সত্যি হয়ে থাকে তাইলে আর বলার অপেক্ষা রাখে না যে আপনার মতো লোকরাও যদি এই ধরনের বিতর্কিত হন, তাইলে বঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন? মানুষ যদি নষ্টের কাতারে চলে যায় তাহলে বঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন? এত কষ্ট করেন উনি দিনে রাতে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর আমাদের মতো লোকগুলা যদি এইভাবে আমরা বিতর্কিত হয়ে যাই, আমাদের যদি এত সম্পদ দরকার হয় তাহলে কোনোভাবে বঙ্গবন্ধু সীমারভাবে আমরা পৌঁছাইতে পারবো না। এখনো বিশ্বাস করি যে উনি প্রতিবাদ দিয়ে মামলা করবেন যদি এগুলো সত্য হয়ে না থাকে। আর বিশেষ করে মুক্তিযোদ্ধার বিষয়টা উনি যদি প্রকৃত অর্থে হয় উনি মুক্তিযোদ্ধা হিসেবে সঠিক কিনা উনি প্রমাণ করবেন, নাইলে উনার জন্মসাল ঠিক কিনা এটা উনাকেই প্রমাণ করতে হবে। নাইলে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের মতো এই একটি সম্মানিত জিনিস নিয়ে উনি যদি কোনো কিছু করে থাকেন এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্য হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। যতদিন বেঁচে আছি প্রতিবাদ করার মধ্যে দিয়ে যাইতে চাই, আর মরে গেলে তো আপনাদের কাছে শুধু দোয়া চাই। ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি সত্যের পক্ষে যেভাবে লড়ে যাচ্ছেন, এতে তার বিরুদ্ধে দুই একটা মামলা থাকা এটা খারাপ কিছু না। জনগণ জানে মামলা, ভালো মানুষের মামলা খায়, ভালো মানুষের জেলখানায় বসে মারা যায়, তাদেরও ফাঁসি হয়, এটা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝে ফেলছে। তো ব্যারিস্টার সুমন তিনি নাকি হিন্দু মানুষদেরকে নিয়ে খারাপ আচরণ করছেন, চলুন যে কারণে তার বিরুদ্ধে নাকি মামলা হয়েছে সেটা একটু শুনে আসি। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার, এটা সাংবিধানিক অধিকার। যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন যে এই দেশে যারা মাইনরিটি আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন, তারা কোনোভাবেই কোনো খারাপ অবস্থায় না। মুখে হিন্দু ধর্মাবলম্বীদের কটূক্তি করার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশরামস জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামের এক ব্যক্তি। তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায়। মামলার অভিযোগে বলা হয় ফেসবুকে ব্যারিস্টার সুমন হিন্দু ধর্মকে নিকৃষ্ট বর্বর ধর্ম বলে মন্তব্য করেছে। তবে সুমন এ ব্যাপারে আগে থেকেই বলে আসছেন যে আইডি থেকে এমন কথা বলা হয়েছে সেটি ভুয়া। ব্যারিস্টার সুমনের দাবি তার নাম ব্যবহার করে কেউ এটি করছে। মানে শয়তানও বিশ্বাস করবে না। ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি হিন্দু বা বাংলাদেশের মুসলমান বা হিন্দু দেখে যে তিনি কোনো রকম মানুষের প্রতি অবিচার করেন এটা হয় না। তিনি বরঞ্চ তিনি মন্দিরের জন্য যতটা ভালো কাজ করেন, মসজিদের জন্য তিনি ততটা ভালো কাজ করেন, এটা আমরা যেটা দেখেছি। সুতরাং এই দিক থেকে ব্যারিস্টার সুমনকে আপনি কোন নজরে দেখেন কমেন্ট সেকশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা, ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।